আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টায় শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সভাপতি হিসেবে আবারও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দুপুর ২টা ১৫ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ আজ প্রধান শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপি নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়। তাই সাম্প্রদায়িক বিএনপিকে প্রতিহত করাই আওয়ামী লীগের আগামীর চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকের শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে এবং আমাদের বিজয়কে আমরা সুসংহত করব। আজ উপমহাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলা ভাষা ও সংস্কৃতি ভিত্তিক অসাম্প্রদায়িক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় ১৯৪৯ সালের ২৩শে জুন ঢাকার রোজ গার্ডেনে জন্ম হয় দলটির। ৭৫ বছরের পথ চলায় অনেক অর্জন ও কিছু ব্যর্থতায় এগিয়ে চলা দলটিকে দেশের কল্যাণে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ রাষ্ট্রবিজ্ঞান গবেষকদের। পাকিস্তান প্রতিষ্ঠার পর মুসলিম লীগের প্রগতিশীল অংশের বুঝতে সময় লাগেনি নতুন রাষ্ট্রে পূর্ব বাংলার মানুষ নিগৃহীতই থাকবে। কাজেই পূর্ব বাংলার অধিকার নিশ্চিতে নতুন দল গঠনের অনিবার্যতার মুখোমুখি হন পূর্ব বাংলার নেতারা। আমাদের এই তল্লাটে যারা ছিলেন, বিশেষ করে যাদেরকে আমরা বলছি বাঙালি, ভাষা এবং সংস্কৃতি ভিত্তিক মনস্কতায় যারা নিজেদেরকে তৈরি করেছিলেন, তাদের কিন্তু একটা আলাদা রাষ্ট্র তৈরি করবার প্রবণতা লম্বা সময় থেকে ছিল। সেটা একটা সময় হতে পারত। ৪০-এর লাহোর প্রস্তাবের পরে আপনি খেয়াল করেছেন এখানে কিন্তু আপনার অখণ্ড বাংলা আন্দোলন একটা কিন্তু হয়েছিল, কিন্তু পরবর্তীতে যা হোক আমাদের এখানকার মানুষের মধ্যে দ্বিধাবিভক্তি থাকবার কারণে সেটা বেশি দূর এগোয়নি। মুসলিম লীগ দিয়ে পাকিস্তান হয়ে গেছে, কিন্তু হচ্ছে না। তো যে কারণে পরবর্তীতে আপনার মুসলিম লীগের প্রগতিশীল ধারার নেতারা মনে করলেন যে আমাদের একটা আলাদা দল তৈরি করার দরকার আছে। জন্মের পর থেকে স্বাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে সমান্তরালভাবে বাংলার আশাকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আওয়ামী লীগ বিকশিত হয় বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞান গবেষক ও রাজনীতিবিদরা। আওয়ামী লীগের সাফল্য ব্যর্থতার মূল্যায়ন করতে গিয়ে তারা স্মরণ করেন ভাষা আন্দোলন, ৫৪-র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭ই মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতিটি পর্ব। দীর্ঘ পথ চলায় গৌরবের অনেক অর্জনের পাশাপাশি ব্যর্থতাগুলো আমলে নিয়ে পর্যালোচনার তাগিদ দেন গবেষক ও রাজনীতিবিদরা। আওয়ামী লীগের অভ্যন্তরে গণতন্ত্র আছে, তবে একটা কথা আমি আপনাকে বলবো, যেটা আমাদের এই সকল দেশের জন্য, পার্টিকুলারলি বাংলাদেশের জন্য, গণতন্ত্রের কথা মুখে আমরা যাই বলি না কেন, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় এবং সমাজ জীবনে গণতন্ত্রের যে চর্চা, সেই দুর্বলতা জাতি হিসেবে আমাদের মধ্যে রয়ে গেছে। আওয়ামী লীগ তার বাইরে না। দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দুর্নীতি দমন, সুষম রাজনৈতিক পরিবেশ ও জবাবদিহি প্রতিষ্ঠায় নজর দেওয়ার তাগিদ দেন গবেষকেরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৪৭-এর দেশভাগের পরই তৎকালীন মুসলিম লীগের প্রগতিশীল অংশটি বুঝতে পারে এই দল দিয়ে পূর্ব বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে তখন নতুন দল গঠনের উদ্যোগ নেন তারা। তবে মিল ছিল না সম্মেলন আয়োজনের জায়গা। এমন একটি সময়েই ঠিক হয় সম্মেলন হবে পুরান ঢাকার রোজ গার্ডেনে। এরপর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এই ভবন। ১৯৪৯ সালের ২৩শে জুন এখান থেকে যাত্রা শুরু পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের।
এর আগে পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ে চলে নতুন এই দল গঠনের প্রক্রিয়া। নেতারা সম্মেলনে তোড়জোড় শুরু করলেও মিলছিল না সম্মেলনের জায়গা। এ সময় ঠিক হয় পুরান ঢাকার KM দাস লেনের রোজ গার্ডেনেই হবে সম্মেলন। প্রথম সম্মেলনে সংগঠনের সভাপতি হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় শামসুল হককে। কারাবন্দী তরুণ নেতা শেখ মুজিবুর রহমান হন যুগ্ম সম্পাদক। আওয়ামী লীগ যখন তার একটা কমিটি করার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করছিলেন তখন পারেননি। রোজ গার্ডেনে কিন্তু মালিকানা অনেক আগে বদল হয়ে গেছিল, কিন্তু ইয়ার মোহাম্মদ খান বন্যরা মিলে এখানে তারা করার একটা অনুমতি তারা জোগাড় করেছিলেন। নিউ ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীতে নির্মিত দৃষ্টিনন্দন বাড়িটিকে সমসাময়িক অন্য ভবনের তুলনায় অনন্য বলছেন বিশেষজ্ঞরা। বছর 3 আগে ভবনটি কিনে এতে জাদুঘর স্থাপনের পরিকল্পনা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ক্লাসিক্যাল যে আর্কিটেকচার স্টাইল তার থেকেও আরেকটু এগিয়ে, যে ওখানে অনেক ধরনের কারুকাজ আমরা দেখতে পাচ্ছি, যে এটা এক্স্যাক্টলি কোনো পার্টিকুলার পিরিয়ডের সাথে রিলেট করা বোধহয় একটু ডিফিকাল্ট হবে। মানে ওই একটা পিরিয়ডে, ভিক্টোরিয়ান পিরিয়ডের শেষে যে আর্কিটেকচার হয়েছে ওখানে নানান রকমের স্টাইলের কখনো কখনো অ্যাসেম্বলেজ হয়েছে। রোজ গার্ডেন থেকে যাত্রা শুরু হলেও প্রথম দিকে কোনো স্থায়ী কার্যালয় ছিল না আওয়ামী লীগের। 1953 সালে 9 কানকুন বাড়ি লেন, 1956 সালে 56 সিমসন রোড, 1964 সালে 91 নবাবপুর রোড, রূপমহল সিনেমা হল গলি সহ নানা পর্যায়ে অন্তত 8 বার কার্যালয় বদলাতে হয়েছে দলটির। 1981 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফেরার পর 23 বঙ্গবন্ধু এভিনিউই হয় আওয়ামী লীগ কার্যালয়ের স্থায়ী ঠিকানা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। ঢাকা 10 আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদের আয়োজনে নাচ, গান, আবৃত্তি সহ নানা পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেছেন দেশের জনপ্রিয় শিল্পীরা। শনিবার সন্ধ্যাটা রঙিন হয়ে উঠেছিল এই আনন্দ আয়োজনে। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে জড়ো হয়েছিলেন সংস্কৃতিপ্রেমী মানুষেরা। আষাঢ়ের সন্ধ্যা রাতের দিকে পৌঁছে যায় গানে, কথায়, নাচে। দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের শুরুতেই ছিল নাচের পরিবেশনা। দেশের বিশিষ্ট কবিদের কবিতা আবৃত্তি করেন শিল্পীরা। আমি কি তেমন সন্তান যখন প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি তরুণদের পরিবেশনাও মুগ্ধ করেছে দর্শকদের। জনপ্রিয় গায়িকা আখি আলমগীরের গানও উপভোগ করেন দর্শকরা। জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খানের গান ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চের এই আয়োজনে মুগ্ধ দর্শকরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের নয়াদিল্লিতে হাসিনা মোদির শীর্ষ বৈঠকে রেল সংযোগ বাড়ানো সহ সই হয়েছে 10টি সমঝোতা স্মারক। শনিবার যৌথ ব্রিফিংয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, তিস্তার পানি সংরক্ষণ বন্টনে শিগগিরই বাংলাদেশে আসছে কারিগরি দল। আর দুই দেশের নতুন সরকার উন্নয়ন ও বন্ধুত্বের পথে নবযাত্রা সূচনা করেছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফরের দ্বিতীয় দিনে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর শুরু হয় একান্ত বৈঠক। পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। এতে দুই দেশের মধ্যে রেল যোগাযোগ বাড়ানো, ব্লু ইকোনমি, স্বাস্থ্যসেবা, আইসিটি সহ 10 বিষয়ে সই হয় সমঝোতা স্মারক। দ্বিপাক্ষিক এ বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ বক্তব্যে রেল যোগাযোগ উন্নয়ন ও রুপিতে বাণিজ্যের কথা সামনে এনে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান নরেন্দ্র মোদি। দেন অমীমাংসিত ইস্যুগুলোতে দ্রুত সমাধানের আশ্বাস। 54 साझा नदियां भारत और बांग्लादेश को जोड़ती हैं। 54 নদী বাংলাদেশ ও ভারতকে এক করেছে।
বন্যা ব্যবস্থাপনা, পূর্বাভাস, সতর্কতা, সুপেয় পানির প্রকল্পের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। 1996 সালের গঙ্গা চুক্তি নবায়নের জন্য কারিগরি বিষয়ে কথা বলার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া তিস্তার পানি সংরক্ষণ বন্টনেও শিগগিরই একটি কারিগরি দল বাংলাদেশে যাচ্ছে। ব্রিফিংয়ে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সরকার গঠন করায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের বন্ধুত্বের কথা তুলে ধরে বলেন, দৃঢ় এই সম্পর্কের কারণে হচ্ছে প্রভূত উন্নয়ন। আমাদের শুধু বন্ধুত্ব দৃঢ় হয়নি, আর্থসামাজিক উন্নয়নেও যে সহযোগিতা একে অপরের সঙ্গে আমাদের হয়েছে, সেটাও আমি মনে করি যে ভারতের মতো বিশাল দেশ, বিরাট অর্থনীতির দেশ, তাদের সহযোগিতা পাওয়াটা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই আজকে আমরা অনেক উন্নতি করতে সক্ষম হয়েছি। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর 2 দিনের ভারত সফরে দুই দেশের মধ্যে 10টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে অন্যতম ভারত প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র অঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতা। এসব সমঝোতা ভবিষ্যতে ঢাকা দিল্লি মৈত্রী আরও নিবিড় করবে বলে মত কূটনৈতিক বিশ্লেষকদের। দিল্লির হায়দরাবাদে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের উপস্থিতিতে বিনিময় হয় 10টি চুক্তি ও সমঝোতা স্মারকের দলিল। এর মধ্যে 7টি নতুন এবং 3টি নবায়ন করা হয়েছে। নতুন সমঝোতার মধ্যে অন্যতম ভারত প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রাঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি। এই সহযোগিতার মাধ্যমে দুই দেশ নীল অর্থনীতির পথে একসাথে চলবে বলে আশা প্রকাশ করেন মোদী। দুই সরকার প্রধান জানান, একটি সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে ভারত এবং বাংলাদেশ। অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ছাড়াও দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ বিষয়ক সমঝোতা হয়। তথ্য প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং পরমাণু গবেষণার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়েও একমত হয় ঢাকা দিল্লি। টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে ডিজিটাল এবং সবুজ অংশীদারিত্বের জন্য যৌথ দৃষ্টিভঙ্গিতেও সম্মত হয়েছে দুই দেশ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোহিঙ্গা ইস্যুতে চীন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা করবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। শনিবার দিল্লিতে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। মন্ত্রী আরও জানান, ভারত সফরে সীমান্ত নিরাপদ নিশ্চিত করার পাশাপাশি মেডিকেল ভিসা নিয়ে আলোচনা হয়েছে। মায়ানমার থেকে ডিসপ্লেস পিপল, প্রায় 12 লক্ষ ডিসপ্লেস পিপল বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। সেই তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে আমরা ভারতবর্ষের সহযোগিতা বরাবরই চেয়ে এসেছি। আজকেও সেই প্রসঙ্গটির অবতারণা হয়েছে। তো সে ব্যাপারে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এখানে চায়নার একটা বড় রোল আছে। তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তিনি চায়নায় যাচ্ছেন, সেখানে প্রসঙ্গটি তিনি অবতারণা করবেন। রাজনৈতিক পর্যায়ে বর্ডার কিলিং শূন্যে নিয়ে আসার জন্য আমাদের উভয় দেশ অত্যন্ত আগ্রহী। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সবগুলো উপজেলা থেকেই পানি নামতে শুরু করেছে। ফলে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষজন নিজ নিজ বসত বাড়িতে ফিরতে শুরু করেছেন। জেলা প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত সিলেট নগরী ও 13টি উপজেলা মিলিয়ে প্রায় 9.5 লাখ মানুষ পানিবন্দী আছেন। এই মুহূর্তে সুরমা নদীর পানি 1টি ও কুশিয়ারা নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করলেও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ফিরতে পারছেন না অনেকেই। খাদ্য ও সুপেয় পানির সংকট উঠেছে চরমে। জেলার 706টি আশ্রয় কেন্দ্রে এখনো অবস্থান করছেন 19,000-এর বেশি মানুষ। এছাড়া মৌলভীবাজারের মনু ও ধলই নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও কুশিয়ারার পানি আছে বিপদসীমার উপরে। জেলার শতাধিক আশ্রয় কেন্দ্রে আছেন অন্তত 11,000 মানুষ। বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী না পৌঁছানোর অভিযোগ করেছে দুর্গতরা। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন তুহিনুর রশিদ। তুহিন, মনু ও ধলই নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও কুশিয়ারার পানি এখনো বিপদসীমার উপরে আছে। কি পরিস্থিতি দেখছেন বন্যার, আর দুর্গতদের আসলে ত্রাণ বিতরণ কেমন চলছে?
দেখুন, কুশিয়ারা নদীর যে শেরপুর পয়েন্ট, সেখানে আজ সকাল 9টায় কিন্তু বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে উপর দিয়ে কিন্তু বইছে কুশিয়ারা নদী, যার ফলে কুশিয়ারা নদীর পানি কিন্তু খুব ধীর গতিতে নামছে, অর্থাৎ প্রত্যেক দিন 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটারের বেশি কিন্তু নামছে না গতকালকে থেকে। তো এই কুশিয়ারা নদীর পানি না নামার কারণে কিন্তু মৌলভীবাজারের 3 উপজেলায়, বিশেষ করে কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা, এই 3 উপজেলায় কিন্তু বন্যা পরিস্থিতি অপরিবর্তিতই আছে আমরা দেখেছি। এছাড়া মৌলভীবাজার রাজনগরের যে কুশিয়ারা নদী পাড়ের যেসব গ্রামগুলি, প্রায় 20টি গ্রাম, সেখানে কিন্তু এখনো পানিবন্দী আছেন মানুষজন। তো সব মিলে মৌলভীবাজারে কিন্তু 3.5 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছেন। তো বন্যা পরিস্থিতি আসলে খুব উন্নতি হচ্ছে সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ হাকালুকি হাওয়ার পারে কিন্তু যেসব গ্রাম আছে সেই সব গ্রামগুলিতে কিন্তু বন্যা পরিস্থিতি একই অবস্থা বিরাজ করছে। সেখানকার রাস্তাঘাট, বাড়িঘর কিন্তু পানিতে ডুবে রয়েছে এবং সেই সব এলাকার মানুষজন কিন্তু আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত প্রায় 11,000 মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান নিয়েছেন এবং এই সব দুর্গত এলাকায় কিন্তু আমরা দেখেছি মানুষজন বেশ কষ্ট করেই কিন্তু তারা রাত্রি যাপন করছেন এবং সেখানকার কিন্তু যে পানিবাহিত বিভিন্ন রোগের কিন্তু দেখা দিয়েছে। পাশাপাশি এখানে ত্রাণ সামগ্রী যেগুলো সরকারি তরফ থেকে বা বেসরকারি উদ্যোগে যেগুলি বিতরণ করা হচ্ছে সেগুলো কিন্তু পর্যাপ্ত নয়। আমরা জেলা প্রশাসনের তরফ থেকে জেনেছি যে তারা এখন পর্যন্ত 815 মেট্রিক টন চাল তারা বরাদ্দ দিয়েছেন, কিন্তু হাওর অঞ্চলে বিশেষ করে সেই সব এলাকায় কিন্তু এখনো পর্যন্ত ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। তো আসলে মৌলভীবাজারে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে সেটি যে আমরা দেখছি, কিন্তু আসলে সেটি যে খুব বেশি উন্নতি হয়েছে সেটা বলা যাচ্ছে না, কারণ এখন পর্যন্ত বিশেষ করে হাকালুকি হাওরের স্বভাবটাই হচ্ছে কিন্তু কুশিয়ারা নদীর পানির উপর, কুশিয়ারা নদীর উপর কিন্তু নির্ভর করে, অর্থাৎ কুশিয়ারা নদী ধরেই কিন্তু এই হাকালুকি হাওরের পানি কিন্তু প্রবাহিত হয়, যার ফলে কুশিয়ারার পানি যেহেতু বিপদসীমার উপরে আছে, যার ফলে হাকালুকি হাওরের পানি কমছে না এবং হাকালুকি হাওর পাড়ের যে 3 উপজেলা, সেই 3 উপজেলার অবস্থা কিন্তু এখনো অপরিবর্তিত আছে। তো সব মিলে মৌলভীবাজারে এই অবস্থা কিন্তু বিরাজ করছে। আমার কাছে আসলে এই ছিল বন্যা পরিস্থিতি নিয়ে মৌলভীবাজারের সর্বশেষ তথ্য। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ। টানা 1 সপ্তাহ তলিয়ে আছে সিলেটের প্রায় 80% এলাকা। উজানের ঢলে সৃষ্ট বন্যার পানি অতীতে দ্রুত নামলেও এবার দেরি হচ্ছে। এতে চরম দুর্ভোগে পোহাচ্ছেন 10 লক্ষাধিক মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টি বেড়েছে, অন্যদিকে নদীর নাব্যতা কমে যাওয়ায় বন্যার ব্যাপ্তি বেড়েছে। চিনাকান্দি গ্রামের আকবর আলী 80 বছরের জীবনে ছোট বড় অনেক বন্যা দেখেছেন। উজানের ঢল দ্রুতই নেমে যেতে দেখেছেন তিনি, কিন্তু এবার যেন কমছেই না। খুব বেশি পানি হয়, আমরা থাকতাম পারি না, বাড়িঘর ছাড়া। সুরমা, কুশিয়ারা সহ সব নদীর পানি অধিকাংশ পয়েন্টে বিপদসীমার নিচে নেমেছে, কিন্তু 7 দিন ধরে পানিবন্দী 10 লক্ষাধিক মানুষ। আমাদের অনেক কষ্ট হইতেছে, মনে করেন যা এই ধান পান কিছু ছিল অনেক পানি নষ্ট হয়ে গেছে। আমরা দোকানে যাইতে চাইলে পারি না, বাজারটা যাইতে পারি না, অপেক্ষা করা লাগে। নৌকা নিয়ে আয়, তারপরে আমরা যাইতাম, বাজারে টানতাম, তারপরে খাওয়া দাওয়া, সব দিকে চলাফেরা কষ্ট। কি করবো, কষ্ট ভাববা চিন্তা ভাবনা করে চললে যাওয়া লাগে। দিয়া বলক দিয়া চফিটা উঁচা করে কোনো মতো পানির উর্ফে বই হইতাই ভিজা চফি। খাইতাম পারছি না, ফিনতাম পারছি না, উভাস টাইকাতে গেছি বাইরে। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রতি বছর এপ্রিল, মে ও জুনে উজানের ঢল বাড়ে, আর জুলাই বা আগস্টে বন্যা দেখা দেয়। দিন দিন বন্যার স্থায়িত্বও বাড়ছে। পিক ফ্লোটা হয়ে গেছে 1 সপ্তাহের মধ্যে হিউজ পরিমাণ বৃষ্টিপাত, যেটার ধারণ ক্ষমতা কিন্তু আমাদের নদী নালা বা আমাদের দেশের যে বিভিন্ন জলাধার, বিশেষ করে খাল, বিল, পুকুর, এগুলো কমে গেছে। তো যেটা হঠাৎ করে পিক ফ্লো হয়ে যাচ্ছে, অল্প দিনের মধ্যে বেশি পরিমাণ বৃষ্টি, তো এটা ক্লাইমেট চেঞ্জও দায়ী হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সিলেট অঞ্চলকে বন্যামুক্ত করতে মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। সামগ্রিকভাবে এবং কিছুটা বনায়ন করে বৃষ্টি পানি, ওয়েটল্যান্ড এবং জলাভূমি প্রিজার্ভ করে ধরে রাখা, সামগ্রিক একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে গেলে ধীরে ধীরে শহরগুলির হয়তো কিছুটা বন্যার লাঘব হবে। হাওরের 7 জেলার সাথে উজানের নদীগুলোর সংযোগ দ্রুত বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। উজান থেকে নেমে আসা ঢলে এই এলাকা যেহেতু দ্রুত বন্যায় প্লাবিত হয়, আগে যেটি দেখা যেত যে খুব দ্রুত বন্যার পানিটি নেমে যাচ্ছে, কিন্তু গত সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে যে এই পানি নামতে দেরি হচ্ছে। সুতরাং পানি নামতে কেন দেরি হচ্ছে সেটি বিশ্লেষণ করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এখানকার অধিবাসীরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।
আসামে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে, তবে কপিলী ও কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপরে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার বন্যায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 29 জনে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যটির অন্তত 12টি জেলা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করিমগঞ্জ। এদিকে আগামী 5 দিনের মধ্যে আসাম, অরুণাচল এবং মেঘালয় সহ আরও 4টি রাজ্যে বজ্রঝড় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ভারী বৃষ্টি, বন্যা এবং ভূমিধসের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আসাম ও মেঘালয়। বন্যার্তদের সহায়তায় আসাম জুড়ে 250 ত্রাণ কেন্দ্র খুলেছে কর্তৃপক্ষ। তবে করিমগঞ্জ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে সর্বোচ্চ সংখ্যক ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে এভার কেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে কথা বলার পর একথা জানান বিএনপি মহাসচিব। এ সময় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। মির্জা ফখরুল জানান, সিসিইউতে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। সেখানে চিকিৎসক, নার্স ছাড়া সবার প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি দেশবাসীর কাছে দলের চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া চান। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থ্রাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি বিভিন্ন জটিল রোগে ভুগছেন। চিকিৎসকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। বোর্ড মিটিং করে তারা পরবর্তী যে করণীয় সেটা নির্ধারণ করবেন। জনগণের কাছে এই আহ্বান জানাতে চাই যে জনগণ তারা যেন ম্যাডামের যেন সুস্থ হন, সেজন্য যেন দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে সে দোয়া চান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ ঢাকা সহ সব মহানগর, জেলা সদরে দোয়া মাহফিল করবে বিএনপি। শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলটি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের চক্রান্ত ব্যক্তি প্রতিহিংসার শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা খুবই খারাপ। গণদাবি উপেক্ষা করে তাকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করেছে সরকার। অবিলম্বে বিদেশে পাঠিয়ে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। তেপ্পান্ন দিন পর খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সকাল থেকে শুরু হয়েছে নিয়মিত ক্লাস। তবে ক্লাস চললেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, ক্লাস এখন চলছে, তবে শিক্ষক সমিতি আন্দোলনের ঘোষণা দিয়েছে। আসলে কি জানা গেছে, কি কারণে তারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন? গত 3 মাস ধরেই কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলন চলছিল উপাচার্যের বিরুদ্ধে। বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে উপাচার্যের বিরুদ্ধে শিক্ষকরা বলে আসছিল যে তাদের দাবি দেওয়া যদি না মানা হয় তাহলে কিন্তু তারা কঠোর কর্মসূচিতে যাবে। সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু 3 দফায় তারা ক্লাস বর্জন করে। পরবর্তীতে 30 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। সেই সময় থেকে আজকে পর্যন্ত 53 দিন, এর মাঝখানে কিন্তু ঈদের ছুটি গিয়েছে এবং গ্রীষ্মকালীন ছুটিও গিয়েছে। 53 দিন পরও কিন্তু সেই শিক্ষার্থীরা আজকে ক্লাসে ফিরতে পারলো। তো কিছুক্ষণ আগেই আসলে ক্লাস শুরু হয়েছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছে যে এই 53 দিনের মধ্যে যে ক্লাস পরীক্ষা বন্ধ ছিল, যেই ক্ষতি তাদের হয়েছে সেটি কাটিয়ে তোলার জন্য কিন্তু অতিরিক্ত ক্লাস এবং পরীক্ষা প্রয়োজন। আর শিক্ষকরা যেটি বলছে যে তারা তাদের দাবিতে অনড় রয়েছে। তারা উপাচার্য এবং প্রক্টরের যে পদত্যাগ দাবি করে আসছিল সেটি কিন্তু তারা দাবি করছে, যে কারণে কিন্তু প্রতিদিন ক্লাসের মাঝখানে তারা 2 ঘন্টা ধরে কর্মবিরতি পালন করবে। আর এই ক্ষেত্রে কিন্তু তারা সেটিও বলছে যে এই বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নিতে তারা অতিরিক্ত ক্লাস এবং পরীক্ষা নেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন। কিন্তু শিক্ষক সমিতির একটাই দাবি, তারা বলছে যে উপাচার্যকে পদত্যাগ করতে হবে এবং তাদের যে দাবি সেটি কিন্তু এই আগামী 20 তারিখ অর্থাৎ 20 জুলাইয়ের মধ্যে তারা সেটি মেনে নিতে হবে। যদি মেনে নেওয়া না হয় আবারও তারা কোনো কঠোর কর্মসূচির দিকে যেতে পারে। আর একটি বিষয় আমি আরো জানিয়ে রাখতে চাই, আসলে শিক্ষকদের সাথে যে উপাচার্যের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কারণে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের পড়াশোনার যে পরিস্থিতি সেটি কিন্তু প্রায় নাজুক অবস্থানে। তারা কিন্তু দীর্ঘ
2 মাস থেকে বেশি সময় কিন্তু তারা নিয়মিত ক্লাস করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না, যে কারণে কিন্তু করোনার সময় যে সেশন জট তৈরি হয়েছিল সেই সেশন জট কিন্তু এখন প্রকট হয়েছে। অর্থাৎ যারা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাবার কথা ছিল তারাও কিন্তু প্রায় 2 থেকে 3 মাস পিছিয়ে গেছে, এবং তারা এখন বলছে যে এই মুহূর্তে যদি তাদের এই সংকট তৈরি হয় তাহলে কিন্তু তারা চাকরি জীবনে প্রবেশ করতে আসলে হুমকির মুখে পড়বে। আর বিশ্ববিদ্যালয় যখন বন্ধ করা হয়েছিল তখন কিন্তু তারা অনেকটা ঝুঁকি নিয়েই হলে থেকে ছিল যেন ক্লাস পরীক্ষা শুরু হয়। তো তারা আশা করছে যে এই যেহেতু বিশ্ববিদ্যালয় খুলেছে নিয়মিত ক্লাস পরীক্ষা চলবে এবং শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারবে। তো এই ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। রংপুরে নদীর পানি কমতে শুরু করায় 3টি এলাকায় দেখা দিয়েছে ভাঙনের কারণে গঙ্গাচড়া ও কাউনিয়ায় 6 গ্রামের শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে রাস্তাঘাট সহ 100 হেক্টর ফসলি জমি। এ নিয়ে আরো জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, নদী ভাঙনের ক্ষয়ক্ষতি এড়াতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আর নদীর পানি তো কমতে শুরু করেছে, সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি কতটা উন্নতির দিকে যাচ্ছে? দেখুন, আসলে প্রায় 15 দিন কিন্তু পানির নিচে ছিল ফসল যেসব জমির ফসল সেটি থাকার কারণে কিন্তু সেটি নষ্ট হয়ে গেছে, অনেকগুলো ধান এবং পাট। এটি কিন্তু কৃষকের একটা বড় ধরনের ক্ষতি হয়েছে। এর ফলে কিন্তু আরেকটি ক্ষতির আমি কথা যদি বলে রাখি যে সেটি হচ্ছে যে যারা মাছ চাষ করেছিলেন সে মাছগুলো কিন্তু নদীতে এখন বিলীন হয়ে গেছে, সেটিও কিন্তু ক্ষতি হয়েছে কিন্তু রাস্তাঘাট আপনি নিশ্চয়ই দেখছেন যে এই চলাচলের যে রাস্তাটি এটি কিন্তু ভেঙে গেছে। এই রাস্তা কিন্তু আরো অর্থাৎ নদীর দিকে ছিল, সেটি কিন্তু ভেঙে গেতে কিন্তু এখন বাসার সাইডে কিন্তু চলে আসছে, সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়েছে। এরকম প্রায় 3টি চলাচলের রাস্তা এবং 6 গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গাছপালা অর্থাৎ যেসব মানুষ রয়েছিল তারা কিন্তু অনেক ভোগান্তিতে পড়ছিল। তাদের দাবিটা হচ্ছে যে জিও ব্যাগ ফেলে সাধারণত অর্থাৎ কিছু সময়ের জন্য হয়তো বা তাদের সান্ত্বনা দেওয়া হচ্ছে, কিন্তু এটি টেকসই মজবুত একটি বেড়িবাঁধের তারা দাবি করছেন। তবে এই দাবিটি কিন্তু বহুদিনের এবং দীর্ঘদিনের দাবি। নদী পাড়ের মানুষের তাদের যে কান্না, তারা দীর্ঘদিন ধরে কিন্তু এই কান্না করছেন এবং তারা বলছেন যে এই যে নদীর পানি যখনই বৃদ্ধি পায় এবং যখন কমে যায় ওই সময় কিন্তু তাদের ভাঙ্গনের সৃষ্টি হয়। ভাঙ্গনের ফলে অনেক ঘরবাড়ি কিন্তু নদী গর্ভে চলে যায় এবং আপনি নিশ্চয় জানেন যে এখানে 2টি প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেটিও কিন্তু এখন পানির যে থই করছিল ওই সময় কিন্তু পানি উঠছিল সেই অর্থাৎ স্কুলে ওঠার পরে কিন্তু বাচ্চারা কিন্তু স্কুলে আসতে পারেনি। আমরা কিন্তু অনেক স্কুলে গিয়েছিলাম, সেখানেও কিন্তু একই অবস্থা ছিল। তবে সেখানকার যারা শিক্ষক রয়েছে তাদেরও দাবি হচ্ছে যে বেড়িবাঁধ যদি এখানকার স্থানীয় সংসদ সদস্য কিংবা স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় যারা মেম্বার রয়েছেন তারা যদি এইসব নিয়ে আলোচনা করে এবং এই বেড়িবাঁধের জন্য যদি বরাদ্দ নিয়ে আসে তারপরে তারা কিন্তু একটু ভালোভাবে থাকতে পারবেন, এটি আসলে তারা বলছেন। তবে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে বারবার চেষ্টা করেছি, তারা অর্থাৎ যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা যেমনটি বলেছেন যে এটি কিন্তু 8,800 কোটি টাকার একটা বরাদ্দ জায়গা দিয়েছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত সে বরাদ্দ আসেনি। না আসার ফলে কিন্তু এই নদীর যে বেড়িবাঁধ সেটি কিন্তু তারা নির্মাণ করতে পারেনি। সব মিলে দেখা যাচ্ছে যে বেড়িবাঁধ যতদিন পর্যন্ত এই এলাকায় না দেওয়া হয় ততদিন কিন্তু এই ভাঙ্গন এবং মানুষের দুর্ভোগ থেকে যাবে। এই ছিল আসলে তিস্তা পাড় থেকে সর্বশেষ। রংপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। আগামী মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনে রুটি, দুধ, কলা, ডিম দেয়া হবে। বান্দরবান ও কক্সবাজার জেলার বিদ্যালয় দিয়ে এই কর্মসূচি শুরু হচ্ছে, এরপর ধাপে ধাপে সব বিদ্যালয়ে দেয়া হবে। শিক্ষা গবেষকেরা বলছেন এই প্রকল্প চালু হলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার আগ্রহ বাড়বে। দেশের অনেক শিশুই খালি পেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। অনেক পরিবারেরই টিফিন দেওয়ার সামর্থ্য নেই। 2010 সাল থেকে 2022 পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিস্কুট দেয়া হতো, কিন্তু গত 2 বছরের বেশি সময় ধরে এই কর্মসূচি বন্ধ আছে। শিক্ষকরা বলছেন অনেক শিক্ষার্থী পেটে ক্ষুধা থাকায় ক্লাসে মনোযোগ দিতে পারছে না। দরিদ্রপীড়িত শিক্ষার্থীদের অনেক অসুবিধা হচ্ছে, তাই অতি সত্বর কর্তৃপক্ষের নিকট স্কুল ফিডিংয়ের ব্যবস্থা নেয়ার জন্য আমরা জোর অনুরোধ করছি। এ অবস্থায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে 150টি উপজেলার 37 লাখ শিক্ষার্থীকে দুপুরে খাবার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আগামী মাসেই চালু হচ্ছে কক্সবাজার ও বান্দরবান জেলার 1095টি স্কুলে। এরপর ধাপে ধাপে সব উপজেলায় এই খাবার দেয়া হবে। এই প্রকল্পে 1151 কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। বানরুটি, তারপর ডিম, কলা এবং স্থানীয় যে সিজনাল অন্যান্য ফ্রুটস আছে
সেগুলো পাবে এবং এটা একটা নতুন মডালিটিতে এটা পরিচালিত হবে। ধাপে ধাপে আমরা পর্যায়ক্রমে সকল উপজেলায় এগুলি গিয়ে সম্প্রসারণ করার জন্য আমরা চেষ্টা করব। শিক্ষা গবেষকরা বলছেন মিড ডে মিল আবার চালু করা জরুরি, কারণ অনেক স্কুলেই শিক্ষার্থী উপস্থিতি কম। এটি চালু হলে ঝরে পড়ার হার কমে যাবে। বাচ্চারা এখানেই টিফিনটা করবে। সকালে যে বাচ্চাগুলো ছিল সেই সব বাচ্চাদের সংখ্যা টিফিনের পর সামনে আগে যে বাচ্চা ছিল টিফিনের পরে বাচ্চার সংখ্যা কমে গেছে। কমে যাওয়ার কারণ হচ্ছে ওই যে সে টিফিনে গেছে সে আর আসে না। এই জায়গাটাও মিনিমাইজ করা যাবে। দেশে 65,000 প্রাথমিক বিদ্যালয়ে 1.5 কোটির মতো শিক্ষার্থী পড়াশোনা করে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উদ্বাস্তু হিসেবে শরণার্থী শিবিরে বসবাসকারী কক্সবাজারের রোহিঙ্গারা এবার অন্তত 30,000 পশু কুরবানি দিয়েছে। বেশিরভাগ কোরবানি হয়েছে 1 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকার পশু দিয়ে। প্রবাসী রোহিঙ্গাদের পাঠানো কিংবা অপহরণ অথবা ইয়াবা কারবারের টাকায় আয় থেকেই বেশিরভাগ কোরবানি হয়েছে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি ক্যাম্পে 12 লাখের বেশি রোহিঙ্গার বাস। 2017 সালে বাংলাদেশে আসার পর থেকে প্রতিবারই রোহিঙ্গা ক্যাম্পে কোরবানি হচ্ছিল মূলত আন্তর্জাতিক নানা সংস্থার অনুদানে, যা আস্তে আস্তে কমতে থাকে। এবারও সরকারি বেসরকারি অনুদানের 6,000 গরু ছাগল শিবিরে দেওয়া হয় কোরবানির জন্য। বাকি 24,000-এর মতো গরু ছাগল ও মহিষের কোরবানি হয় ব্যক্তি টাকায় কেনা পশুতে। আমার এক ছেলে বিদেশে আছে, সে কিছু টাকা দিয়েছে যা দিয়ে কুরবানি করছি। গত বছরও কুরবানি দিয়েছি। মিয়ানমারে প্রতি বছর একটি করে দিতাম, কিন্তু এখানে ভাগে কুরবানি দেই। গরু কিনেছি 1,12,000 টাকা দিয়ে। সরকারি হিসেব বলছে দান অনুদানের কোরবানির পশুর সংখ্যা প্রতি বছরই কমছে। এবার 2,636টি গরু ছাগল দেওয়া হয়েছে। 30,000 পরিবারকে দেওয়া হয় প্যাকেটজাত মাংস। চাঁদাবাজি ও ইয়াবা বিক্রির টাকায়ও কোরবানি হয়েছে বলে স্বীকার করেন প্রশাসনের কর্তারা। আবার চাকরি বাকরি করে এরকম আছে, ইয়াবা ডিলার ক্যারিয়ার হিসেবেও কেউ কেউ আছে। আবার অনেকে আপনার আছে এরকম যে ধরেন আমি রোহিঙ্গা ক্যাম্পে থাকি, তা আমি কোরবানি দেব, আপনারা সাহায্য করেন। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গারা জাঁকজমকপূর্ণ করলেও তাদের বেশিরভাগ মানুষ গরিব। এবারও কোরবানি দিয়েছে কম দামি পশুতে। বড় বড় দিন হাড়ের গরু উড়ে, কিন্তু তারা গলা বেগুন কিন্তু সামনে গলায় বেগুন দেখলাম তো আর তো 30,000 টাকা, তারা 1,20,000 টাকা। ধর্মীয় মতে ঈদ ও পরের 2 দিন কোরবানি দেওয়ার বিধান থাকলেও রোহিঙ্গারা পশু জবাই করেছে ঈদের 4 দিন পরও। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চিনির সবচেয়ে ভালো প্রাকৃতিক বিকল্প স্টেভিয়ার পরীক্ষামূলক চাষ হচ্ছে রাজশাহীতে। বরেন্দ্র অঞ্চলের আবহাওয়া স্টেভিয়ার উপযোগী হওয়ায় বাণিজ্যিক উৎপাদনের সুযোগ আছে বলছেন চাষিরা। মিষ্টতা বেশি হলেও কার্বোহাইড্রেট বা ক্যালোরি না থাকায় ডায়াবেটিক রোগী ও স্বাস্থ্য সচেতন মানুষের জন্য এটি খুবই উপযোগী জানিয়েছেন গবেষকেরা। সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় পবা উপজেলার কাশিয়াডাঙ্গায় 1 বিঘা জমিতে স্টেভিয়া চাষ শুরু করেন এক কৃষক। চাষি আতাউর জানান, স্টেভিয়া চাষে বিঘা প্রতি মাত্র 30 থেকে 40,000 টাকা খরচ হলেও বছরে আয় 4 থেকে 5 লাখ টাকা। এটা অনেক টেকসই একটা ফসল এবং বালাইনাশক কীটনাশক ছাড়াও করা যায়, খুব সহজ একটা আবাদ। গবেষকরা বলছেন ঔষধি গুণাগুণ সম্পন্ন স্টেভিয়ার পাতা পাউডার চিনির চেয়ে 50 থেকে 60 গুণ বেশি মিষ্টি। কার্বোহাইড্রেট বা ক্যালোরি না থাকায় ডায়াবেটিক রোগীদের এটি চিনির সবচেয়ে ভালো প্রাকৃতিক বিকল্প। যেহেতু এটা মুখে খেলে মিষ্টি লাগে, কিন্তু এই সুগারটা আমাদের ব্লাডে যায় না, কাজে এটা আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য একটি আশীর্বাদ। এর পাশাপাশি এটা যেহেতু একটা ন্যাচারাল পাতা, কাজে এটার কোনো সাইড ইফেক্ট নাই। স্টেভিয়া চাষে মাঠ পর্যায়ে ভালো সাড়া পাওয়া গেছে বলছে কৃষি বিভাগ। এ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি চাষের বাণিজ্যিক দিকগুলো তুলে ধরা হচ্ছে। যেহেতু বাই দিস টাইম এটা বিভিন্ন জায়গায় তার ভালো রেসপন্স পাচ্ছে, আমরা আমাদের দিক থেকে আমরা সম্প্রসারণ করব। সেই ক্ষেত্রে আমার মনে হয় সম্ভাবনা আছে। আসলে এক্সটেনশনের কাজ আজকে যেটা প্রযুক্তি আসে সেটা দেখতে দেখতে 5 বছর আপনি দেখবেন অ্যাভেলেবল।
চা পাতার মতোই ৩ মাস পর পর সংগ্রহ করা হয় স্টেভিয়ার পাতা। প্রতি কেজি পাতার বাজার মূল্য মানভেদে ২ থেকে ৪ হাজার টাকা। স্টেভিয়া উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ভোলায় ৫ লাখ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন সার কারখানা নির্মাণ করা হবে। জেলাটির ভেদুরিয়া, ইলিশা সহ কয়েকটি স্থানে এর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তবে বিদেশি বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করার তাগিদ অর্থনীতিবিদদের। কৃষি নির্ভর বাংলাদেশে বর্তমানে সারের চাহিদা ২৬ লাখ টন। তবে গ্যাসের চাপ কমে যাওয়া সহ নানা কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে বেশিরভাগ সার কারখানাগুলো। ব্যাহত হচ্ছে সার উৎপাদন, এতে বাড়ছে সার আমদানি। তবে সংকট কাটাতে দ্বীপ জেলা ভোলায় গ্যাস ভিত্তিক সার কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। জেলাটিতে প্রায় ১.৭ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ থাকায় এখানে সার কারখানা স্থাপন সম্ভব বলে জানালেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এখানকার আবাসিক খাতে সব ধরে তারপরে আমরা দেখব যে অতিরিক্ত গ্যাস ৩০০ MMCF গ্যাস তো আমার নিতে হবে মিনিমাম। পাইপের গ্যাস নিতে গেলে তার মিনিমাম ফিজিবিলিটি হলো ৩০০ MMCF গ্যাস নিতে হবে। সো আমরা এখন পাচ্ছি ১৯০। তো আমরা আশাবাদী আরও ১০০ যদি পাই, আমরা যদি মনে করি যে না আরও ৩০০ যদি আমরা ড্রিলিং করে পাই, তাহলে আমাদের পরিকল্পনা সম্পূর্ণ হবে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, ভোলায় সার কারখানা স্থাপনের ব্যাপারে সরকার কাজ করছে। আগামীতে মধ্যপ্রাচ্যের একটি দেশের সঙ্গে চুক্তি হতে পারে। অর্থনীতিবিদরাও এ ব্যাপারে বিদেশি বিনিয়োগের পক্ষে মত দিয়েছেন। বিদেশি বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করে তাদের মাধ্যমে যদি করানো হয়, প্রথমত হচ্ছে সুবিধা হচ্ছে আমার FDI হিসাবে ট্রিট হবে, যে সরাসরি বৈদেশিক বিনিয়োগ। একই সাথে এই ইন্ডাস্ট্রির মাধ্যমে বাংলাদেশের ক্ষেত্রে যে কৃষকদের যে খরচ, সেই ক্ষেত্রে যে সাবসিডির পরিমাণ, সেটাও কিন্তু অদূর ভবিষ্যতে কিছুটা কমে আসবে। এদিকে ভোলায় সার কারখানা স্থাপন করা গেলে দেশের বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।